গ্রাম বাংলার ভূত প্রেত ব্রহ্মদৈত্য আমাদের ছোটবেলার একটা বিরাট অংশ। এইসব গল্পগুলো অনেকটা ঘি ভাতের মতো, সব একঘেয়েমির পর স্বাদ বদল। বাংলা সাহিত্যে যত প্রকার ভূত প্রেত ব্রহ্মদৈত্য স্কন্ধকাটা শাকচুন্নি আছে, তার এমন ব্যাপক প্রকার বৈচিত্র্য বোধ করি বিশ্বের অন্য সাহিত্যে নেই। তাই ভিন্ন প্রকার অশরীরীদের নিয়ে কত গল্প উপন্যাস যে আমাদের বাংলা সাহিত্যে রয়েছে, তাই এককভাবে আলোচনার বিষয়। শুভ নববর্ষ। কাগজ কলম অডিও সিরিজ আপনাদের জানায় শুভ নববর্ষের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। এইসব গ্রাম বাংলার লুপ্তপ্রায় ভূতেদের নিয়ে ইংরেজি নতুন বছরের আমাদের প্রথম গল্প শুভ বিবাহ। সঙ্গে থাকুন আপনারাও। সিংহবাড়ির কালী মন্দিরটা পেরোলেই ধুধু মাঠ। নদী ছিল এক সময়, তবে এখন সরু সুতোর মতো একটা স্রোত ছাড়া আর কিছুই নেই। চড়া পড়ে এক সময়েরকার মাতাল নদী এখন খটখটে মাঠ হয়ে গেছে। এখানে থাকেন কালীচরণ সিংহ, সবাই জানে। তাই পটলপুর গ্রামে এগিয়ে যাওয়ার সময়ের ছোঁয়া লাগলেও পুরনো শ্মশান মাঠ এখনও ধুধু প্রান্তর হয়েই পড়ে আছে। এমনিতে এখানে কেউ আসে না, কিন্তু নবীনকে এখানে আসতে হয়েছে বেশ কয়েকবার। সিংহবাড়ির বখাটে ছোট ছেলে মধুচরণ সিংহ একটা মাতাল অকর্মণ্য, দিনের বেলাও মদ টদ গিলে পড়ে থাকে। আজকাল আবার গাঁজার নেশাও ধরেছে। তার মধ্যে এই গাঁজা টানার সেরা জায়গা নাকি শ্মশান মাঠ। নবীন তো প্রথম প্রথম যেতেই চাইতো না, কিন্তু গিন্নিমা ভারী কড়া মানুষ। তিনি আবার রেগে গেলে উদ্ভট ভাষায় কি যে বলেন তার সে বোঝে না। বাংলায় বকাঝোকা করলে তার খুব একটা গায়ে লাগে না, কিন্তু অজানা ভাষায় কিছু বললে ভারী আঁতে লাগে। তাই বিশুবুড়ো যখন সেবার বাড়ির দালানে বসে বিড়ি ফুঁকতে ফুঁকতে বড়বাবুকে বললেন তিনি মধুচরণকে শ্মশান মাঠের দিকে যেতে দেখেছেন, তখনই নবীন সিঁদুরে মেঘ দেখেছিল। নবীন সেই 15 বছর বয়স থেকে এখানে আছে। সিংহবাড়ির ছোট ছেলের খাস লোক, তবে বাড়ির ব্যাপার আর এখন অত খাস নেই, তাই ওকে প্রায় সব কাজই করতে হয়। তবে আরও একজন আছে, নিধুরাম। ওর থেকে একটু উঁচু পদে। নিধুরামই আগে সব কাজ করত, কিন্তু নবীন কাজে ঢোকার পর তার দুটো পাখা গজিয়েছে। সে এখন নিজেকে ছুপার ভাইজার বলে। নবীনের মতো একটা শান্তশিষ্ট ছেলেকে খাটাতে পারলে আর কি সুখ চাই। নবীনের ছোটদাবাবু বখাটে ছিল, কিন্তু এমন নেশাখোর ছিল না। সে প্রায় ওর সাথে মারামারি করত, মাঝে মধ্যে সারা দিন ফুটবল খেলে কাটাতো, কিন্তু নেশা ভান করতো না। পাশের গ্রামের হাবলু উবাইদের জন্যই তো ছেলেটা একেবারে গোল্লায় গেল। মধুচরণ পটলপুর গ্রামের সেরা ফুটবলার ছিল। প্রত্যেকবার অরবিন্দ মেমোরিয়াল কাপটা পটলপুরের দখলেই আসতো, কিন্তু সেটা একেবারে পছন্দ ছিল না পাশের গ্রামের মোড়লের বড় ছেলে মদন গুহর। ঠিক প্রতিযোগিতায় নবীনের ছোটদাবাবুর সাথে এঁটে উঠতে না পেরে শিশি কিনা নিশাচক করে ফেলে দিল ছেলেটাকে। বড়বাবু অবশ্য বকাবকি করেন ছোটদাবাবুকে, কিন্তু তাতে অবশ্য কিছু এসে যায় না তার। গিন্নিমাকে মানেন ছোটদাবাবু, নেশা করলে গিন্নিমার সামনে এসে দাঁড়ায় না। গিন্নিমা বাংলাদেশের মানুষ নন, দক্ষিণের কোনো একটা জায়গায় ওর বাপের বাড়ি। সেখানেরই কোনো একটা টোটকা ছোটদাবাবুকে খাওয়ালে দিন দুয়েক নেশা টেশা একদম করে না। কিন্তু গিন্নিমাও বাতের ব্যথায় কাবু, আর ছোটদাবাবুরও সাপে বর হয়েছে। সেদিন বিশুবুড়ো যখন বড়বাবুকে শ্মশান মাঠের কথা বলছিলেন, তখন গিন্নিমা খোঁড়াতে খোঁড়াতে মন্দিরে যাচ্ছিলেন। বিশুবুড়োর কথা শুনে উঠোনে এসে ডাক পারলেন, ও নবীন,
শোন না বাবা, তোর ছোটদাবাবু নেশা করতে সেই শ্মশান মাঠে গেছে। যা না বাবা, টেনে টুনে নিয়ে আয় দেখি। টোটকাটা এবার রোজ রোজই দিতে হবে দেখছি। নবীন ভীতু মানুষ, ভূত প্রেত ব্রহ্মদত্তিতে তার বেজায় ভয়। তারপর আবার কালীচরণ ব্রহ্মদত্তির কথা সে তো ছোটো থেকে শুনে আসছে। তাই গিন্নিমা যখন তাকে শ্মশান মাঠে যেতে বলল, তখন সে একটু গাঁইগুই করছিল। কিন্তু গিন্নিমা যেই তার দক্ষিণী পাঁচালি শুরু করলেন, অমনি কোচা গুটিয়ে দিয়ে দৌড়। এক দৌড়ে কালীবাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল নবীন। সামনে ধুধু মাঠ দেখে তখন সব বাহাদুরি এক নিমিষে ফুরু। যে মাঠে কেউ কোনোদিন যেতেই চায় না, সেখানে নাকি নবীনকে যেতে হবে। মামার বাড়ির আবদার যেন। না, গিন্নিমার হুকুম, যেতেই হবে। মনে মনে রাম নাম জপ করতে করতে এগিয়ে গেল সেদিকে। বেলা তখন গড়িয়ে বিকেল হবে হবে করছে। পশ্চিম আকাশ লালচে আলোয় মাখামাখি। নবীন মনে মনে ভাবতে থাকে, এই ছোটদাবাবুর কি আর কোনো আক্কেল হবে না? সন্ধে না আমার মুখে কি কেউ যায় শ্মশান মাঠে? ছোটদাবাবুর কপাল ভালো, তাকে পেয়ে গেছে, নইলে কে এই মুহূর্তে সন্ধেবেলায় যেত ওদিকে? সেদিন অবশ্য ভূতে ধরেনি নবীনকে, ফলে তো খানিকটা সাহস বেড়ে গেছে তার। তারপর থেকে যখনই ছোটদাবাবু মাঠে পড়ে থাকতো, তখনই নবীন যেত তাকে তুলে আনতে। ছোটদাবাবুর প্রতি বড় মায়া তার, তাই বারে বারে প্রাণের ঝুঁকি নিয়েও যায় তাকে খুঁজে আনতে। মায়া শুধু নবীনের তার ছোটদাবাবুর প্রতিই নয়, আরও একজন আছে যার নবীনের প্রতি অনুভূতি তৈরি হয়েছে, কালিন্দী। মেয়েটা সবে যৌবনে পা রেখেছে। এই মাস কয়েক আগে বিশাল ঝড়ে গ্রামে প্রচুর বাড়ি ঘরদোর ভেঙে গিয়েছিল। কালিন্দির ঘরও নিশ্চিহ্ন হতে বসেছিল। ঠিক সেই সময় বুড়ো দাদুই নবীনকে ভয় দেখিয়ে ওদের ঘর বাড়ি ঠিক করিয়েছে। তবে এটা জানে কালিন্দী, যদি তখন নবীনের জায়গায় অন্য কেউ থাকতো, ওই যে পালাতো, আর ফিরে আসতো না। আসবেই বা কেন? এ গ্রামে কার কটা মুন্ডু আছে যে কালীচরণ ব্রহ্মদত্তিকে ভয় পায় না? নবীনটাও খুব ভীতু, কিন্তু একটা দরাজ মন আছে, যেটা ভালো লাগে কালিন্দীর। সেই কোন ছোট বয়সেই তো বাপের বটির কোপে পড়ে প্রাণটা খোয়াতে হয়েছিল মেয়েটাকে। এখন তো এই পেতনি হয়ে ঘুরে বেড়াতে হয় তাকে এ ডালে ও ডালে। পেতনি বলে কি আর মন থাকবে না? সেটা বিলক্ষণ আছে কালিন্দীর। তাই তো এই ছোড়াটাকে হুট করেই ভালো লেগে গেছে। কালিন্দী হলো গ্রাম বাংলার মেয়ে মানুষ। প্রেম ভালোবাসা হলে সেটা সংসার অবধি টেনে নিয়ে যেতে চায়। মানুষ হলে নয় একটা হতো, কিন্তু পেতনিকে কোন মনীষী বিয়ে করবে? অবশ্য এই যুক্তিতর্ক তার মাথায় আর ঢোকে না। কাঁচা বয়সের মোহ কি এত নিয়ম মানে? বুড়ো দাদু অবশ্য এই নাতনিকে বড় ভালোবাসেন। এইটুকু মেয়ে, তাও কিনা অপঘাতে মৃত্যু। পাশের পেয়ারা গাছটায় আসা থেকে তিনি ওকে আগলে রেখেছেন। কদিন ধরে দেখছেন, নবীনকে দেখলেই তার নাতনি ভারী খুশি হয়ে যাচ্ছে। তার কয়েকদিন পর নাতনি নিজেই দাদুর কাছে তার মনের ইচ্ছে প্রকাশ করল। কিন্তু দাদু তো ভারী মুশকিলে পড়লেন। এ তো আর উপড়ে পড়া পেয়ারা গাছ নয়, মোটা ডাল বেঁধে সোজা করে দাঁড় করিয়ে দেবে। ভয় দেখিয়ে বিয়ে দেওয়া যায় নাকি? একে তো কালিন্দী দিনের বেলায় শরীর ধারণ করতে পারে না, যদিও বা আধার ঘনালে সম্ভব, তখন তো তার রূপ দেখেই বর ভিড় মেঘাবে। এহেন বিয়ে কি করে সম্ভব? আবার আদুরে নাতনিটাকেই বা মুখের ওপর না বলেন কিভাবে? একদিন কালীচরণ ব্রহ্মদত্তি ঠিক করলো ব্যাপারটা নিয়ে আলোচনা করতে হবে নবীনের সঙ্গে। সে যখন কালীচরণের মাতাল বংশধরকে নিয়ে ফিরছিল, তখন প্রায় অন্ধকার নেমে এসেছে। নবীন রামনাম জপ করতে করতে ফিরছে, ঠিক তখনই দেখে বুড়ো বেলগাছটা থেকে একটা মোটা ডাল ঠিক তার পায়ের সামনে এসে পড়ল। চমকে উঠে দুপা পিছিয়ে গেল সে।
ততক্ষণে তার হাতের বাঁধন আলগা হয়ে মাটিতে পড়ে গেছে মধুচরণ, আর মাটিতে পড়েই ফসফস করে নাক ডাকতে শুরু করেছে। এদিকে ডালটাও মাটিতে পড়ে একা একাই নড়াচড়া করতে শুরু করলো। সেসব দেখে ভয় নবীনের হৃৎপিণ্ড গলার কাছে চলে এলো। সে জানে এরপর কি হবে, আগেও তো হয়েছে একবার। সে আবারও জোরে জোরে রামনাম করতে শুরু করলো। এদিকে ডালটা খানিক নড়ে চড়ে একটা মূর্তিতে পরিণত হতে শুরু করলো। এই ছোড়া, চুপ কর দেখি। এখনকার ভূত ব্যাম্বদত্তীরা আর রাম নামে ভয় পায় না, বরং তোর চেঁচানোর চোটে আমার মাথাটা বোবো করে উঠলো। এই মাতালটাও জুটেছে বটে। এই শালা নাকি আমার বংশধর। ছ্যা ছ্যা। তা যা হোক, যে জন্য আমারে শরীর ধারণ করতে হলো সেটা বলি। শোন, তোকে কটা কথা বলার আছে আমার। আমার সাথে কি কি কথা আছে দাদা ঠাকুর? ছোড়াটা বড় ভীতু, একে নাকি মনে ধরেছে কালিন্দী দিদির। ভেবেই হতাশ বোধ হয় ভেতর ভেতর। বিয়ে করবি আমার নাতনিকে? বিয়ে? নাতনি? সে আবার কে? এই হতচ্ছাড়া, তোর লাগছিস কেন রে? তোর কি ঘাড় মোটকে দিয়েছি? রেগে মেগে বলেন দাদা ঠাকুর ওরফে কালীচরণ ব্রহ্মদত্তী। নবীনের ভয় কাটে না, কিন্তু একটা বিশ্বাস তৈরি হয় দাদা ঠাকুর হয়তো ঘাড় মটকাবেন না। কিন্তু বিয়ে, সে আবার কি? শেষে কিনা ভূতে তার ঘটকালি করবে? মা বাবা তার বিয়ের জন্য মেয়ে দেখছে বটে, কিন্তু ব্রহ্মদত্তের ঘটকালি করা মেয়ে কি তার ভাগ্য? তারপর খানিকটা স্বাভাবিক হয়ে বলে, দাদা ঠাকুর, আপনি ঠিক কি বলতে চাইছেন? আরে হতভাগা, আমার নাতনির তোকে মনে ধরেছে, তোকে বিয়ে করতে চায়। হ্যাঁ? বলে খানিকটা ভ্যাবাচাকা খেয়ে গেল সে। তারপর ঢোক গিলে আবার প্রশ্ন করে, আপনার নাতনি কি আপনার মতো? প্রশ্নটা শেষ করতে পারে না নবীন। দাদা ঠাকুরের মুখের অবস্থা দেখে আরেক দফা ভয় পেটের মধ্যে গুড়গুড়িয়ে ওঠে। প্রশ্নটা শুনে দাদা ঠাকুর বেজায় চটে গেছেন, কিন্তু রাগটা ধরে রাখতে পারলেন না। ধমকে ওঠার চেষ্টাটা কোনো ক্রমে গিলে উত্তর দিলেন, ও তোর মতো মনীষী নয়, পেতনি। কি একটা বলতে যাচ্ছিল নবীন, কিন্তু আচমকাই তখন থমকে গেল। ছোটবেলায় শুনেছিল ওর নাকি 25-এ একটা বড় সড়ো ফাঁড়া আছে। এটাই কি তবে? আর কিছু ভাবতে পারছে না সে। শেষে কি ব্রহ্মদত্তী নাতনির পাল্লায় পড়ে প্রাণটা খোয়াতে হবে? মনে হচ্ছিল নবীনের তার শরীরের মধ্যে 100টা ইঁদুর একসাথে দৌড়াদৌড়ি করছে। দাদা ঠাকুর তখন তার বাঁচখাই গলায় চেঁচিয়ে উঠে বললেন, আচ্ছা আচ্ছা, এখন এই 7-5 না ভেবে এই নেশাখোরটাকে নিয়ে বাড়ি যাতো দেখি। উফ বাবা রে বাবা, আমি ভেবে দেখছি কি করা যায়। মনীষীর সাথে তো আর পেতনির বিয়ে শাদী হয় না। এখন যা যা। দাদা ঠাকুরের গলার জোরে এমনিতেই তার পাঁজরে পাঁজরে ঠোকাঠুকি লেগে যাওয়ার জোগাড়, তার মধ্যে আবার উটকো বিপদ। শ্মশান মাঠ মিশকালো আঁধারে ঢেকে গেছে। কোনো রকমে ছোটদাবাবুকে তুলে নিয়ে এবার সে দৌড় দিল বাড়ির দিকে। রাত্রিরে একটু শান্ত হয়ে বসল। না, এখন ভয় পেলে চলবে না, ভাবতে হবে। ভূত পেতনির হাতে বেঘরে প্রাণ দিতে রাজি নয় নবীন। এই নাতনি পেতনির হাত থেকে বাঁচতেই হবে তাকে। বারান্দায় দাঁড়ায় এসে। আজকাল সিংহবাড়িতেই রাতে থেকে যায় সে। 3টে ভাই বোন, বাবা মা ঠাকুমা, সবাই মিলে ওই 2টো ঘরে আর জায়গা হয় না। আর তাছাড়াও ওরকম গরিব, অন্য কোথাও যাওয়ারও জায়গা নেই।
পাশের ঘরে মোষের মতো নাক ডাকছে ছোটদাবাবু। ভীষণ বিরক্ত লাগছিল নবীনের। বাইরে এসে দাঁড়ালো। আকাশে এক ফালি চাঁদ দেখা দিয়েছে। গ্রীষ্মের রাতে ওইটুকুন চাঁদেও আলো উচ্ছলে পড়ছে। মনটা ভারী ভালো হয়ে গেল মুহূর্তেই। দাদা ঠাকুর রাগী হলেও অবুঝ নন। মাথার মধ্যে একটা বুদ্ধি উঁকি দিতে লাগলো নবীনের। ভয়টা বোধহয় নামবে তবে। সেদিন একাই শ্মশান মাঠে গেল নবীন। দাদা ঠাকুর তার মুখ দেখেই বুঝেছেন ছেলেটার মাথায় কোনো ফন্দি আছে। নবীন ওদের ডেরায় পৌঁছানোর আগেই হাওয়ায় ভেসে তার সামনে গিয়ে হাজির হলেন তিনি। হঠাৎ করে কালীচরণ বিম্বদর দিকে সামনে দেখে হকচকিয়ে গেল নবীন। আর একটু হলেই তো উল্টে পড়ছিল। তারপর সামনে নিয়ে তুতলিয়ে বলল, দাদা ঠাকুর, আপনি এসেছেন? আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম। জানি রে ছোকরা, আর আমি এও টের পাচ্ছি তুই মনে মনে কোনো ফন্দি আঁটছিস। তাই অন্য কেউ জানতে পারার আগে আমি চলে এলাম। তুই চুপচাপ দাঁড়া দেখি, আমি তোর ফন্দিটা জেনে নি। নবীন খুব উৎসাহ নিয়ে বলতে যাচ্ছিল, তখনই দাদা ঠাকুরের হাত সর্বস্ব হাত খটখট করতে করতে তার মাথায় এসে পড়ল। এই অবস্থায় কিছুক্ষণ থেকে হাতটা তুলে নিলেন তিনি। তারপর কঙ্কাল মুখে হাসি ফুটিয়ে বললেন, বাহ, ছোড়া ভীতু হলে কি হবে, বেশ সাহস আছে তো। তবে কাজটা ঠিক মতো করতে না পারলে কপালে দুঃখ আছে কিন্তু। নবীন একটু অবাক হয়ে বলল, আমি তো কিছু বলিনি দাদা ঠাকুর, আপনি জানলেন কি করে? দূর হত ছাড়া, তুই মাঝে মধ্যে এত কবেট হয়ে যাস কি করে কে জানে। আরে আমি তোর মাথায় হাত রেখে তোর ফন্দিটা জেনে নিয়েছি চুপি চুপি। এখন যদি কেউ কিছু জেনে যায় মুশকিল হয়ে যাবে। নবীন ব্যাপারটা বুঝলো না, কিন্তু অত কিছু বিশ্লেষণ আর করলো না। বরং দাদা ঠাকুরকে বলল, তাহলে এই ফন্দিটা আপনার পছন্দ তো? আপনি আমাকে দেখবেন দাদা ঠাকুর, বিপদে যেন না পড়ি। বলেই দিয়ে দৌড় দিল বাড়ির দিকে। বরদাবাবু শিবচরণ ভারী ভালো মানুষ। বলতে গেলে সিংহবাড়ির বেশিরভাগ দায়িত্বই ওই মানুষটার ওপর। শিক্ষিত ঠান্ডা মাথার মানুষ, তার ওপর আবার শিল্পী। কাগজ আর কাঠ দিয়ে কি সুন্দর মানুষ পুতুল বানান। নবীন ভেবে দেখল এখন একমাত্র বরদাবাবুই তাকে সাহায্য করতে পারে। কিন্তু সে বরদাবাবুকে সব খুলে বলতে পারবে না। লোকটা বেজায় নাস্তিক। ভূত প্রেত ঠাকুর দেবতা কিছুতেই বিশ্বাস করে না। ঘুরিয়ে অন্যভাবে কথাটা পারতে হবে তার কাছে। পূর্ণিমার রাতে পটলপুর গ্রামের স্বর্গ নামে। গোটা শ্মশান মাঠ ধুয়ে যায় ধবধবে জ্যোৎস্নায়। যে কোনো মানুষই মোহিত হয়ে যাবে প্রকৃতির সেই অসামান্য রূপে। কিন্তু নবীনের বুকের মধ্যে ধড়ফড় করছে তখন। আজ তার মরণ বাঁচন লড়াই। যদি শেষ পর্যন্ত ঠিকঠাক উতরাতে না পারে, দাদা ঠাকুরও তাকে বাঁচাতে পারবে না। হাতে রাখা জিনিসটাকে আরও একবার ভালো করে দেখে নেয় সে। বরদাবাবু শিল্পী বটে। নবীন শেষ পর্যন্ত সব কথাই বলেছিল বরদাবাবুকে। প্রথমটা বরদাবাবু খুবই হেসেছিল,
কিন্তু শেষ পর্যন্ত নবীনকে সাহায্যই করেছে আর বলেছে সেও নাকি যাবে সার্কাস দেখতে। সার্কাসই বটে, এরকম কাণ্ড কি আর কবে শুনেছে। রাত আন্দাজ তখন 9:30। নবীন আর তার বরদাবাবু হাজির হয়েছে বুড়ো বেলতলায়। শিবচরণ খানিকটা তফাতে গিয়ে লুকিয়ে আছে। এই অতি প্রাকৃতিক কাণ্ডটা যে ঘটছে সেটাই সে বিশ্বাস করতে পারছে না, কিন্তু নবীনের জোগাড় যন্ত্র দেখে বেশ কৌতুক বোধ করছে। আবার মাঝে মধ্যে চিন্তাও হচ্ছে, ছেলেটার মাথাটা কি পুরোটাই গেল? আকাশে গোল চাঁদটা হলদে দেখাচ্ছে তখন। একটি ইংরেজি কবিতা ভাবতে ভাবতে একটু আনমনা হয়ে গিয়েছিল সে। ঠিক তখনই কোকিলের শীষ শুনতে পেল। ওটাই সিগন্যাল। নবীন সতর্ক হতে বলল। তারপর শিবচরণ নাকের ওপর চশমাটা বাগিয়ে ধরে সতর্ক দৃষ্টিতে এদিক ওদিক দেখতে লাগলো। যদিও নবীন আর তার হাতের জিনিসটা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না, কিন্তু এটা জানে সে আজকে এখানে বিয়ে হবে। তার অজান্তেই একটা দীর্ঘশ্বাস পড়ে গেল। দাদা ঠাকুর বেশ চিন্তিত। এরপর নাতনিটাকে কিভাবে সামলাবেন কিছুতেই কিছু ভেবে কুল কিনারা পাচ্ছেন না। নবীনের ফিকিরে রাজি তো হয়েছেন, কিন্তু ছেলেটা যে কিভাবে সব সামলে নেবে সেটা নিয়ে এখনও দ্বন্দ্বে আছেন তিনি। চিন্তায় বারে বারে মাথার চুল ছিঁড়তে চেষ্টা করছেন, কিন্তু সে সুখও নেই। চাঁদের আলোয় টাকটা চকচক করছে, আর তাতেই মাথাটা যাচ্ছে আরও গরম হয়ে। মাথা বলতে ওই আর কি, কঙ্কালের মধ্যে যদি কিছু থাকে। ঠিক তখনই দেখেন নবীন বেটা এদিকেই আসছে, সঙ্গে আরেকটা কেউ আছে না? এই কি তাহলে সে? দাদা ঠাকুর চট করে ঘাটটা দুহাত লম্বা করে দেখে নিল নাতনি এদিকে কিছু দেখতে পেল কিনা। যাক বাবা, বাঁচা গেছে। ও এখন সাজগোজ নিয়েই মগ্ন থাক। নবীন দুপুরবেলায় একটা লাল টুকটুকে শাড়ি দিয়ে এসেছে দাদা ঠাকুরের হাতে, বিয়ের যৌতুক। কালিন্দী সময় মতো হবু স্বামীর দেওয়া লাল শাড়ি পরে বিয়ের মণ্ডপে আসে। পূর্ণিমাতে এমনিই তার শক্তি কম, তাই দেখতেও একটু কম পায়। তার ওপর আবার গলা অবধি ঘুমটা টানা। হবু স্বামীকে ভারী দেখতে ইচ্ছে করছে তার, কিন্তু নিয়ম বড় বালাই। পেতনি হলেই কি নিয়মকানুন শিখিয়ে তুলে রাখা যায় নাকি? সাদা ধুতি পরে কালিন্দীর হবু স্বামী। আজ মনীষীর গন্ধটা বড় তীব্র। একাধিক জীবন্ত মানুষ আছে বোধ হয়। সে যাই হোক, আজ তার বিয়ে, এত কিছু ভাবার সময় নেই। গঙ্গা বামুন এসেছে বিয়ে দিতে। কালিন্দীও গেঁদার মালা নিয়ে দাঁড়িয়ে আছে আর মিটিমিটি হাসছে ঘোমটার আড়ালে। পেতনি হওয়ার পর তো বিয়ে টিয়ের স্বপ্ন ভুলেই গেছিল, কিন্তু দাদা ঠাকুর থাকলে সবই সম্ভব। শিবচরণ একটা দূরবীন নিয়ে এদিক ওদিক দেখছিল। হঠাৎ করে দেখল হাত 10 দূরের বেলগাছটা থেকে একটা ডাল খসে পড়ল, আর তারপরেই পেয়ারা গাছ থেকেও আরেকটা খসে পড়ল। কিন্তু তারপর আর কোনো নড়নচড়ন নেই। তবে নবীন ঘাড় নেড়ে নেড়ে কার সাথে কথা বলছে না। দূরবীনটা চোখ থেকে সরাতেই দেখে 3টে কঙ্কাল, 2টো ধুতি গামছা পরে আর একটা লাল শাড়ি পরে। এই শাড়িটা তো কাল রাতে সে নিজে বাজার থেকে কিনে এনে নবীনের হাতে দিয়েছিল। সে আবার চোখ রাখে দূরবীনে, কিন্তু কিছুই তো নেই, শূন্য মাঠ, শুধু নবীন দাঁড়িয়ে। আবার আবার দূরবীন থেকে চোখ সরিয়ে খালি চোখে তাকায়। যেই খালি চোখে তাকায়
অমনি সব কিছু স্পষ্ট দেখতে পায় সে। এই অভাবনীয় ঘটনায় স্তম্ভিত হয়ে যায় শিবচরণ। সব কিছুই কি তার কল্পনা? কালিন্দীর হঠাৎ মনে হয় নবীনকে কেমন রোগা রোগা লাগছে না, নড়ছেও না বিশেষ, ভয় পেয়ে গেছে বোধহয়। গঙ্গা মামুন মালা বদল করতে বললে নিচে ওঠে কালিন্দী, তারপর টপ করে মালাটা ছুঁড়ে দেয় হবু স্বামীর গলায়। তারপর নবীনের সময় আসলে সেও ধীরে ধীরে মালা পরিয়ে দেয় কালিন্দীর গলায়। সিঁদুর পরানোর ঠিক আগে নবীন দাদা ঠাকুরকে কি একটি ইশারা করে। তারপর দাদা ঠাকুরও গলা খাঁকড়িয়ে কালিন্দীকে বলে, শোনো দিদি ভাই, এই বিয়ের কিছু শর্ত আছে। তোমাকে প্রথমে প্রতিজ্ঞা করতে হবে বিয়ের পরে নবীনের গায়ে যেন আঁচড়টিও না লাগে। তুমি শুধু তোমার স্বামীর সঙ্গেই ঘর সংসার করবে, কথা দাও এই বিয়ের মণ্ডপে। মনে রেখো, তুমি কিন্তু পেতনি। ভূত পেতেরা মানুষের মতো কথার খিলাপ করে না। কালিন্দী তার হাতটাকে লম্বা করে কালীচরণ ব্রহ্মদত্তির পায়ে ছুঁয়ে কথা দেয়। তারপর ঝট করে মাথা নামিয়ে অপেক্ষা করে সিঁদুর পরার। ভূতের বিয়েতে মন্ত্র খুব কম, তাই নবীনের ভয়টা একটু কমেছে। গঙ্গা মামুন সিঁদুর পরানোর নির্দেশ দিলে পাত্র কালিন্দীকে সিঁদুর পরিয়ে দিল। আর তখনই হইচই করে পেতনির শুভ বিবাহ সম্পন্ন হলো। সিঁদুর পরানোর সময় যখন কালিন্দীর ঘোমটা সরানো হয়েছিল, তখনই পিলে চমকে উঠেছিল নবীনের। মনে হচ্ছিল যেন কোনো দুঃস্বপ্ন দেখেছে। বিয়েটা শেষ হতেই ঘাম দিয়ে জ্বর নামল তার। কিন্তু এতে নিশ্চিন্ত হওয়া যাবে না। ভূতেদের কথা বিশ্বাস করা যায় নাকি সহজে? বরদাবাবুকে নিয়ে পালাতে হবে এক্ষুনি। কালিন্দী যখন একটু পরে বুঝতে পারবে তার বিয়ে নবীনের সঙ্গে হয়নি, হয়েছে কাগজ আর কাঠ দিয়ে বানানো একটা পুতুলের সঙ্গে, তখন কি আর ছেড়ে দেবে? এই বেলায় কেটে পড়া ভালো। ভাগ্যিস বরদাবাবু মেশিন দিয়ে পুতুল খেলাটা জানতো, না হলে এতক্ষণে তো গঙ্গা প্রাপ্তি ঘটত নবীনের। সে ব্যাপারে সে নিশ্চিত। এবারে আপনিও চাইলে কাগজ কলমের মাধ্যমে আপনাদের স্বরচিত গল্প ও কবিতা প্রকাশিত করতে পারেন। ইচ্ছুক ব্যক্তিগণ যোগাযোগ করুন এই নম্বরে 6291162604 অথবা ইমেল করতে পারেন এই ঠিকানায় kagozkolom001@gmail.com। মনে রাখবেন, সমাজে অপরিচিত কলমধারী ব্যক্তিদের উৎসাহ দানের প্রয়াসের নাম কাগজ কলম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। ধন্যবাদ।